পৃথিবীর উপরিভাগ এক ধরনের পাথর দিয়ে তৈরি। এই পাথরগুলো ভালো করে খেয়াল করলে দেখা যায় এগুলো বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি। আর এইসব উপাদানগুলো প্রাকৃতিকভাবে তৈরি। অন্যভাবে বলা যায় এগুলো কোনো ফ্যাক্টরিতে বা মানব সৃষ্ট নয়। মূলত এরকম সকল উপাদানকেই খনিজ বলে, যা আমরা প্রাকৃতিকভাবে বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকি। চলো তাহলে এই সকল খনিজ সম্পদ নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা নতুন একটি অধ্যায় শুরু করি। আজকের পর্বে আমরা শিখব খনিজ সম্পদ কি এবং বিভিন্ন ধরনের খনিজ সম্পর্কে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অনেক খনিজ সম্পদ রয়েছে, যেগুলো হলো প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা, ইট, চুনাপাথর ইত্যাদি। আর এই সব খনিজ সম্পদ আমরা সাধারণত ভূগর্ভে বা পানির নিচ থেকে পেয়ে থাকি। এইগুলো বিভিন্ন আকৃতির ও বিভিন্ন কালারের হয়ে থাকে। এই খনিজ সম্পদগুলোকে আবার ধাতু বা অধাতু এই দুই ভাগেও ভাগ করা যায়। অর্থাৎ আমরা বলতে পারি পৃথিবীতে ভূপৃষ্ঠে বা ভূগর্ভে শিলাস্তূপ থেকে পাওয়া মুক্ত মৌল বা যৌগ, যা থেকে ধাতু বা অধাতু পাওয়া যায়, তাদেরকে খনিজ পদার্থ বলা হয়। কিন্তু কোনটি ধাতু এবং কোনটি অধাতু সেটি তোমার মনে আছে তো? চলো তাহলে মনে করে নেই। যে সকল উপাদান তাপ ও বিদ্যুৎ পরিবহন করে, আঘাত করলে ঝনঝন শব্দ করে এবং ঘষলে চকচক করে, তাদের ধাতু বলে। যেমন আয়রন, কপার, সোডিয়াম ইত্যাদি বিভিন্ন ধরনের ধাতুর উদাহরণ। আবার যে সকল উপাদান তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না, আঘাত করলে ঝনঝন শব্দ হয় না, তাদের অধাতু বলে। যেমন কার্বন, ফসফরাস, সালফার ইত্যাদি বিভিন্ন ধরনের অধাতুর উদাহরণ। খনিজ বিভিন্ন ধরনের হতে পারে। মৌল ও যৌগ বিবেচনা করে খনিজ পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়। তা হলো মৌলিক খনিজ এবং যৌগিক খনিজ। মৌলিক খনিজ হলো সেসব পদার্থ যাদের প্রকৃতিতে মৌলিক পদার্থ হিসেবে পাওয়া যায়। যেমন স্বর্ণ, হীরা, গন্ধক ইত্যাদি হলো মৌলিক খনিজের উদাহরণ। এদের প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, কারণ এরা খুব সহজেই অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না। আর যেসব পদার্থকে প্রকৃতিতে যৌগ হিসেবে পাওয়া যায়, তাদেরকে যৌগিক খনিজ বলে। অ্যালুমিনিয়াম, কপার, আয়রন এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এরা বিভিন্ন যৌগ আকারে থাকে। যেমন অ্যালুমিনিয়ামের আকরিককে বক্সাইট, কপারের আকরিককে চ্যালকোসাইট এবং আয়রনের আকরিক হিসেবে হেমাটাইট খনি থেকে সংগ্রহ করা হয়। স্ক্রিন পজ করে কিছু মৌলের আকরিকের নাম ও এদের সংকেতগুলো নোট করে নাও। ভৌত অবস্থা বিবেচনায় খনিজ তিন প্রকার: কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিন খনিজ হলো যে খনিজগুলো প্রকৃতিতে কঠিন অবস্থায় পাওয়া যায়, যেমন ম্যাগনেটাইট, বক্সাইট, সালফার বা গন্ধক ইত্যাদি। আর যে খনিজগুলো প্রকৃতিতে তরল অবস্থায় পাওয়া যায়, তাদেরকে তরল খনিজ বলে। যেমন পেট্রোলিয়াম, মার্কারি, তেল ইত্যাদি। আর প্রকৃতিতে যে খনিজ পদার্থগুলো গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়, তাদের গ্যাসীয় খনিজ বলে। যেমন প্রাকৃতিক গ্যাস। বিভিন্ন ধরনের খনিজ পদার্থ এক এক দেশে এক এক পরিমাণে রয়েছে। যেমন বাংলাদেশে প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, যা যানবাহনের জ্বালানি, বিদ্যুৎ উৎপাদন বা বিভিন্ন শিল্প কারখানায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যেমন সৌদি আরবে পেট্রোলিয়াম আছে, যা তারা পুরো পৃথিবীতে রপ্তানি করে
এবং খনিজ তেলের চাহিদা পূরণ করে। আফ্রিকার দেশগুলোতে সোনা ও হীরার খনিজ আছে। এছাড়াও বিভিন্ন দেশে বিভিন্ন খনিজ পদার্থ আছে যা সেই দেশ এবং পুরো পৃথিবীর উন্নয়নে ভূমিকা পালন করে। এবার আমরা পৃথিবীর বিভিন্ন স্তর সম্পর্কে জানব। এখানে সবচেয়ে যে বাইরের স্তরটি দেখতে পাচ্ছ তা হলো ভূত্বক। আমরা এই ভূত্বকেই বসবাস করি। এই ভূত্বকের কিছু মুখ্য ও গৌণ উপাদান আছে। তাহলে আমরা ভূত্বকের উপাদানগুলো লক্ষ্য করি। এখানে কোন উপাদানটি বেশি পরিমাণে আছে তোমরা কি ধরতে পেরেছ? হ্যাঁ, অক্সিজেন এখানে সবচেয়ে বেশি, প্রায় 46 ভাগ। আর এরপর আছে সিলিকন। তাহলে এই হচ্ছে আমাদের ভূত্বকের প্রধান উপাদানগুলো, যা আমাদের খনিজ সম্পদেরই অংশ। আচ্ছা বলতো, এই ভূত্বকের বিভিন্ন উপাদানগুলো কি আমরা সরাসরি ব্যবহার করতে পারবো? না, আমরা এগুলো সরাসরি ব্যবহার করতে পারবো না। এগুলো নিষ্কাশন করে ব্যবহার উপযোগী করে তারপর আমরা ব্যবহার করি। এ সম্পর্কে তোমরা পরবর্তী পর্বে বিস্তারিত জানবে। তাহলে আজকের পর্বে আমরা শিখলাম খনিজ সম্পদ কি এবং বিভিন্ন ধরনের খনিজ সম্পর্কে। আগামী পর্বে আমরা শিখব শিলা বা রকস সম্পর্কে। গত পর্বে তুমি খনিজ সম্পদ ও বিভিন্ন ধরনের খনিজ সম্পর্কে জেনেছ। আজকের পর্বে আমরা শিলা বা রকস নিয়ে জানব। আমাদের আগে জেনে আসা খনিজ পদার্থগুলোই একসাথে মিলে শিলা তৈরি করে। যদি একটু ডিটেইলসে বলি, যখন বিভিন্ন খনিজ পদার্থগুলো একে অপরের সাথে মিশে তখন কিছু হার্ড পার্টিকেল বা শক্ত কণা পাওয়া যায়। এই কণাগুলো আস্তে আস্তে একে অপরের সাথে একত্রিত হয়ে যে নতুন বা তুলনামূলক বড় পদার্থ তৈরি হয় তাকে শিলা বলে। এখন এই শিলা যেভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ তার গঠন, এর উপর ভিত্তি করে শিলাকে 3 ভাগে ভাগ করা হয়। এগুলো হলো আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। চলো প্রথমে আমরা আগ্নেয় শিলা সম্পর্কে জেনে নেই। আগ্নেয় শিলা শব্দটি শোনার পর হয়তো তুমি বুঝতে পেরেছ যে এখানে আগুন রিলেটেড কোনো বিষয় আছে। কিন্তু আগ্নেয় শিলা সম্পর্কে জানতে হলে আগে আমাদের ম্যাগমা সম্পর্কে জানতে হবে। আগ্নেয়গিরি থেকে যে গলিত পদার্থগুলোর মিশ্রণ বের হয় তাকে ম্যাগমা বলে। আর এই ম্যাগমা ঠান্ডা হয়ে কঠিন পদার্থ অর্থাৎ আগ্নেয় শিলা তৈরি করে। খেয়াল করে দেখো, এখানে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখতে পাচ্ছ। এখানে গলিত বিভিন্ন পদার্থের মিশ্রণ আছে যা আগুনের মতো বের হয়ে আসছে। এর পর এই গলিত পদার্থগুলো ঠান্ডা হয়ে কঠিন পদার্থে পরিণত হয়, যাকে আগ্নেয় শিলা বলে। গ্রানাইট। এবার আমরা জানব পাললিক শিলা সম্পর্কে। কোনো জায়গায় পলি আকারে জমে থাকা কণাগুলো লেয়ার বাই লেয়ারের থেকে পাললিক শিলা তৈরি করে। যেমন লক্ষ্য করো, এখানে বাতাসের মাধ্যমে বালুর এক লেয়ারের উপর আরেক লেয়ার পড়ছে। এভাবে লেয়ার বাই লেয়ার জমেই বেলে পাথর তৈরি হয়েছে, যা একটি পাললিক শিলা। আবার আরো একটি এক্সাম্পল দেখো, এখানে দেখা যাচ্ছে বৃষ্টির পানি ভূপৃষ্ঠে পড়ে ডিফারেন্ট লেয়ারে জমা হচ্ছে এবং পাললিক শিলা তৈরি হচ্ছে। চলো এবার জেনে নেই রূপান্তরিত শিলা সম্পর্কে। আগ্নেয় শিলা, পাললিক শিলা বিভিন্ন তাপ ও চাপে পরিবর্তিত হয়ে নতুন ধরনের যে শিলা তৈরি হয় সেগুলোকে রূপান্তরিত শিলা বলে।
এখানে দেখা যাচ্ছে আগ্নেয় শিলা ধীরে ধীরে তাপ ও চাপে রূপান্তরিত শিলায় পরিণত হচ্ছে। কয়লা, চক, স্লেট, মার্বেল হলো রূপান্তরিত শিলার উদাহরণ। এবারে চলো মাটির নিচের শিলাগুলোর বিভিন্ন স্তরে স্তরে থাকার কারণ সম্পর্কে জেনে নেওয়া যাক। মাটির নিচের শিলাগুলোর বিভিন্ন স্তরে স্তরে থাকার কারণ হল তাপ, চাপ, মধ্যাকর্ষণ বল এবং প্রাকৃতিক শক্তির প্রভাব। যেমনটি পৃথিবী কয়েকটা স্তরে সাজানো থাকে। এর ওপরের অংশটি হল ভূত্বক, পরের অংশটি ম্যান্টল, এরপর আছে পৃথিবীর বাইরের অংশ, আর তারপর আছে কেন্দ্রের অংশ বা ভেতরের অংশ। আমরা ভূত্বকের কিছু অংশ জুম করলে দেখতে পাবো এর নিচের অংশ এভাবে স্তরে স্তরে সাজানো থাকে। তুমি জেনেছ যে মাটির উপর বা তলদেশ থেকে আমরা প্রয়োজনীয় যে সকল ধাতু বা অধাতু সংগ্রহ করি তা হল খনিজ। আর যে অঞ্চল থেকে খনিজ সংগ্রহ করা হয় তাকে খনি বলে। এখন আকরিক সম্পর্কে জানা যাক। যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতুকে সংগ্রহ করা যায় তাকে আকরিক বলে। তুমি নিশ্চয়ই গ্যালেনা সম্পর্কে জানো। গ্যালেনা হলো লেড ধাতুর আকরিক। এই গ্যালেনা থেকে লাভজনকভাবে লেড ধাতু নিষ্কাশন করা হয়। এখন হয়তো তোমার মনে প্রশ্ন জাগছে, খনিজ ও আকরিক এর মধ্যে পার্থক্যটা আসলে কি? খেয়াল করে দেখো, আমরা মাটির নিচ থেকে বা ওপর থেকে যা সংগ্রহ করি তাই খনিজ। আর এই সংগ্রহটা যদি লাভজনকভাবে করা হয় তখন তার নাম হয় আকরিক। তাহলে বলা যায় সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। ফর এক্সাম্পল, লেড সালফাইড বা গ্যালেনা লেড ধাতুর আকরিক বা খনিজ। লেড সালফাইডকে যখন লেড ধাতু থেকে সংগ্রহ করা হয় তখন লেড সালফাইড হল লেড ধাতুর খনিজ। যখনই এই লেড ধাতুর খনিজ থেকে বাণিজ্যিকভাবে লেড ধাতুকে সংগ্রহ করা হয় তখন তা হয়ে যায় লেড ধাতুর আকরিক, যার নাম গ্যালেনা। এবার স্ক্রিন পজ করে শিলা, খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্যগুলো দেখে নাও এবং খাতায় তুলে নাও। চলো এখন খনিজ সম্পদের অবস্থান সম্পর্কে জেনে নেই। একটা সময় পর্যন্ত মনে করা হতো যে আমরা খনিজ পদার্থ শুধু মাটির নিচেই পেয়ে থাকি, কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল। আমরা ভূপৃষ্ঠে এবং সমুদ্রের পানিতেও খনিজ পদার্থ পেয়ে থাকি। এবার স্ক্রিন পজ করে কিছু খনিজ পদার্থ ও তাদের অবস্থান দেখে নাও। তাহলে আজকের পর্বে আমরা শিখে নিলাম খনিজ সম্পদ ও শিলা কি, শিলার প্রকারভেদ এবং খনিজ ও আকরিক সম্পর্কে। আগামী পর্বে আমরা ধাতু নিষ্কাশন সম্পর্কে জানব। দেখা হবে সেই পর্বে। গত পর্বে তুমি শিলা নিয়ে বিস্তারিত জেনেছ। আজকের পর্বে তুমি জানবে ধাতু নিষ্কাশন, আকরিককে চূর্ণ বিচূর্ণ করা এবং আকরিকের ঘনীকরণ সম্পর্কে। চলো একটা গল্পের মাধ্যমে শুরু করা যাক। AKZ স্কুলের নবম শ্রেণীর শিক্ষা সফরে নেত্রকোনা বিড়িশিরি যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। ওখানে নামার পরে ছাত্ররা দেখতে পেল পাহাড়ের মাটির রং একটু অন্যরকম। এটা নিয়ে মুশফিক প্রশ্ন করলে শিক্ষক জানালেন, এটা সম্পর্কে জানানোর জন্যই তোমাদের এখানে আনা হয়েছে। এই পাহাড়ের মাটিকে চীনামাটি বলে, আর একে আকরিক হিসেবে ব্যবহার করে চীনামাটির বিভিন্ন তৈজসপত্র বানানো হয়।
আমাদের দেশে যে শুধু চীনামাটি আছে তা কিন্তু নয়। চীনামাটি ছাড়াও আমাদের দেশ কয়লা, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, খনিজ তেল ইত্যাদি বিভিন্ন ধরনের খনিজ সম্পদে সমৃদ্ধ। ইন্টারেস্টিং লাগছে তো? তাহলে চলো এই বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে আজকের পর্ব শুরু করি। আশা করি খনিজ ও আকরিক সম্পর্কে গত পর্বে তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছ। আজকে তুমি সেই আকরিক থেকে ধাতু সংগ্রহ করা সম্পর্কে শিখবে, যাকে ধাতু নিষ্কাশন বলে। এই ধাতুগুলোর মধ্যে কিছু সক্রিয়, আবার কিছু অসক্রিয়। যে সকল ধাতু ইজিলি ইলেকট্রন ছেড়ে দিয়ে বন্ধন তৈরি করে তাদের সক্রিয় ধাতু বলে। আবার যে সকল ধাতু রাসায়নিকভাবে নিষ্ক্রিয় তাদের অসক্রিয় ধাতু বলে। তুমি পর্যায় সারণী রিকল করে দেখো, সেখানে 18 নং গ্রুপের মৌলগুলো নিষ্ক্রিয় মৌল। আচ্ছা, তুমি কি জানো শিখো তোমার বইয়ের পড়াগুলোকে সহজভাবে তোমার কাছে প্রেজেন্ট করার জন্য কয়েকটা স্টেপ ফলো করে? তাই বইয়ের পড়াগুলো তুমি এত সহজে বুঝে ফেলো। ঠিক তেমনি আকরিক থেকে ধাতু সংগ্রহ করারও কয়েকটা স্টেপ আছে। তবে সব স্টেপ সব ধাতুর জন্য ফলো করা হয় না। ধাতুর ধর্মের ওপর নির্ভর করে সেই ধাতুর জন্য উপযোগী স্টেপ ব্যবহার করতে হয়। আকরিক থেকে ধাতু নিষ্কাশনের অনেকগুলো ধাপ রয়েছে। স্ক্রিন পজ করে ধাপগুলো দেখে নাও। তাহলে চলো এখন আমরা একে একে সবগুলো ধাপ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। প্রথমেই জানব আকরিককে চূর্ণ বিচূর্ণ করা নিয়ে। আমরা খনি থেকে যে আকরিক সংগ্রহ করি তা নর্মালি অনেক বড় সাইজের হয়ে থাকে। এই বড় সাইজের শিলাখণ্ডকে জো ক্রাশার দিয়ে ছোট ছোট টুকরা করা হয় এবং একে বল ক্রাশারের সাহায্যে মিহি পাউডারে পরিণত করা হয়। এই মিহি পাউডারে বিভিন্ন ভেজাল মেশানো থাকে। এই ভেজালকে খনিজ মল বলে। অর্থাৎ আকরিক হতে ধাতু নিষ্কাশনের সময় আকরিক ছাড়াও অন্যান্য কিছু পদার্থ আকরিকের সাথে মেশানো থাকে, যাকে খনিজ মল বলে। এই খনিজ মল সমূহকে দূর করে বিশুদ্ধ আকরিক পাওয়ার যে প্রসেস, তাকে আকরিকের ঘনীকরণ বলে। তাহলে চলো এখন ধাতু নিষ্কাশনের দ্বিতীয় ধাপ আকরিকের ঘনীকরণ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আকরিকের ঘনীকরণের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথমে হাইড্রোলাইটিক পদ্ধতিতে আকরিকের ঘনীকরণ করে খনিজ থেকে খনিজ মলকে আলাদা করা হয়। এই প্রসেসে নরমালি অক্সাইড আকরিকের ঘনীকরণ করা হয়। বড় শিলাখণ্ডকে গুঁড়া করে যে পাউডার করা হয় তাতে খনিজের সাথে খনিজ মল মেশানো থাকে, যেখানে খনিজ কণাগুলো ভারী এবং খনিজ মল হালকা হয়। এখন এই পাউডারকে একটা খাঁজ কাটা ঢালু তলে রেখে পানির স্রোত দেওয়া হয়। এতে করে অভিকর্ষ বলের প্রভাবে হালকা খনিজ মল পানির স্রোতের সাথে আলাদা হয়ে দূরে গিয়ে পড়বে, আর ভারী খনিজগুলো খাঁজের মধ্যে পড়ে থাকে। দ্বিতীয়টি হল ফেনা ভাসমান পদ্ধতি। এই পদ্ধতিতে সাধারণত সালফাইড আকরিকগুলোকে ঘনীকরণ করা হয়। মনে রাখবে, এই পরীক্ষা করার জন্য যে আকরিক গুঁড়া নেওয়া হয় তা অবশ্যই তেলে দ্রবীভূত হতে হবে। তাই আমরা সালফাইড আকরিক দিয়ে পরীক্ষাটি করব, যা তেলে মিশে যায়। এখন একটি পাত্রে প্রথম ধাপের গুঁড়া করা আকরিক নিয়ে তেল, পানি ও বাইরে থেকে বাতাস দেয়া হয়। এতে করে সালফাইড আকরিক গুঁড়া, তেল ও পানি ভালো করে মিশে যায় এবং ফেনা তৈরি করে,
যা মিশ্রণের উপরের দিকে জমতে থাকে। এই জমে থাকা ফেনায় তেল ও আকরিকগুলো ভেসে ওঠে। এই ফেনা একটি আলাদা পাত্রে সংগ্রহ করা হয়, আর নিচে তলানি হিসেবে খনিজ মলগুলো জমতে থাকে। যদি খনিজ মল বা আকরিকের মধ্যে যে কোনো একটি চুম্বক দ্বারা আকর্ষিত হয়, তাহলে এই পদ্ধতি ব্যবহার করা হয়। ক্রোমাইট, রুটাইল এর মতো চৌম্বক ধর্ম বিশিষ্ট আকরিক থেকে খনিজ মল অপসারণ করার জন্য চুম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি প্রয়োগ করা হয়। ক্রোমাইট মূলত ক্রোমিয়াম অক্সাইড ও আয়রন অক্সাইড দিয়ে গঠিত। এ পদ্ধতিতে চূর্ণীকৃত আকরিককে একটি ঘূর্ণায়মান বেল্টের উপর দিয়ে চালনা করা হয়, অর্থাৎ ক্রোমাইটকে বেল্টের উপর দিলে এটি দুইটি ধাতব চাকার সাহায্যে ঘুরতে থাকবে। এই ধাতব চাকা দুইটির একটি চৌম্বক ধর্ম বিশিষ্ট। তাই খনিজ মল আয়রন চুম্বক দ্বারা আকর্ষিত হয়ে চাকার নিচে একটি পাত্রে স্তূপ আকারে জমা হয়, আর অচৌম্বক ক্রোমিয়াম অন্য একটি পাত্রে জমা হয়। ফলে আকরিক খনিজমল থেকে পৃথক হয়ে যায়। যখন কোনো পদার্থ আকরিক বা খনিজ মলের যে কোনো একটির সাথে বিক্রিয়া করে, তখন রাসায়নিক পদ্ধতিতে আকরিক থেকে খনিজ মল অপসারণ করা হয়। যেমন বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড পাবার জন্য এ ধরনের রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করা হয়। এখন আমরা রাসায়নিক প্রক্রিয়ায় বক্সাইট আকরিকের ঘনীকরণ করে কিভাবে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়া যায় তা দেখব। বক্সাইটের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে উত্তপ্ত করলে বক্সাইটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে। এতে করে সোডিয়াম অ্যালুমিনেট ও পানি তৈরি হয়। গরম সোডিয়াম অ্যালুমিনেটকে পানির সাথে বিক্রিয়া করালে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এ সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত থাকে এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাত্রের নিচে তলানি আকারে অধক্ষিপ্ত হয়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে পৃথক করে এনে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। এভাবে বক্সাইট আকরিকের ঘনীকরণ করে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়া যায়। আজ তাহলে এ পর্যন্তই। আজকের পর্বে তুমি জানলে ধাতু নিষ্কাশন, আকরিককে চূর্ণ বিচূর্ণ করা এবং আকরিকের ঘনীকরণের বিভিন্ন প্রসেস সম্পর্কে। আগামী পর্বে তুমি ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর, ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর করা নিয়ে জানবে। দেখেছ ধাতু নিষ্কাশন, আকরিককে চূর্ণ বিচূর্ণ করা এবং আকরিকের ঘনীকরণ সম্পর্কে। আজকের পর্বে তুমি ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর এবং ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর নিয়ে জানবে। চলো আমরা মূল পড়ায় চলে যাই। প্রথমে ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর নিয়ে জানব। দুটি পদ্ধতিতে ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তরিত করা যায়। প্রথমে আমরা ভস্মীকরণ করে কিভাবে ধাতুর অক্সাইড তৈরি হয় তা জেনে নেই। ভস্মীকরণ হল এমন একটা প্রসেস যেখানে কোনো আকরিককে বায়ুর অক্সিজেনের অনুপস্থিতিতে উত্তপ্ত করে ধাতুর অক্সাইডে পরিণত করা হয়। তার আগে চলো আমরা একটা রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি। ধরো তুমি একটা রেস্টুরেন্টে গিয়ে দেখলে তোমার ফ্রেন্ড মুনিয়া সেখানে খাবার খাচ্ছে। অনেকদিন পর তোমাদের দেখা হয়, তোমার ফ্রেন্ড তোমাকে ট্রিট দিতে চাইল। আচ্ছা বলো তো, তোমার ফ্রেন্ড তোমার জন্য খাবার অর্ডার করার সময় কি নিজের জন্য আবার অর্ডার করবে? করবে না নিশ্চয়ই। তার কারণ হলো তোমার ফ্রেন্ডের আগের থেকেই খাবার অর্ডার দেওয়া ছিল। তুমি যেহেতু পরে এসেছো, তাই শুধু তোমার খাবার অর্ডার দিবে। খাবার এনজয় করতে করতে চলো আমরা মূল পড়ায় চলে যাই। এখন চলো
এক্সাম্পলের সাথে রিলেট করি। যেহেতু ক্যালসিয়াম অক্সাইডে আগে থেকেই অক্সিজেন আছে, তাই আমরা বাইরে থেকে আর অক্সিজেন দিব না। অক্সিজেনের অনুপস্থিতিতে ক্যালসিয়াম অক্সাইডকে তাপ দিয়ে উত্তপ্ত করলে দেখা যাবে এরা বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড তৈরি করেছে। তেমনিভাবে হেমাটাইট বা জিঙ্ক কার্বনেটকে নিয়ে এদের প্রচুর পরিমাণে তাপ দিলে দেখা যাবে এরা তাদের অক্সাইড তৈরি করেছে। এখন নিশ্চয়ই ভাবছো হেমাটাইট কি? 3 অণু পানিযুক্ত আয়রন অক্সাইড হল হেমাটাইট। ভস্মীকরণের ফলে আকরিক থেকে পানি সহ বেশ কিছু অপদ্রব্য কার্বন ডাই অক্সাইড কিংবা পানি হিসেবে দূরীভূত হয়। আবার তুমি হয়তো ভাবছো জিঙ্ক সালফেট, লেড সালফেটের মতো যেসব যৌগতে অক্সিজেন নেই সেসব যৌগ থেকে কিভাবে অক্সাইড পাওয়া যাবে? এ ধরনের আকরিককে তাপজারণ করে অক্সাইডে রূপান্তরিত করা হয়। তাপজারণ হল এমন একটা প্রক্রিয়া যেখানে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে আকরিককে তাপ দিয়ে ধাতুর অক্সাইডে পরিণত করা হয়। খেয়াল করে দেখো, জিঙ্ক সালফেট যৌগতে অক্সিজেন না থাকায় অক্সিজেনের উপস্থিতিতে একে বিক্রিয়া করানো হয়। এই বিক্রিয়ায় জিঙ্কের অক্সাইড এবং সাথে খনিজমল হিসেবে সালফেট তৈরি হয়। ঠিক তেমনি লেড সালফেট অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে লেড অক্সাইড এবং সাথে খনিজমল হিসেবে সালফেট তৈরি করে। এখন আমরা ধাতুর এই অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর কিভাবে করে তা জানব। আকরিককে ভস্মীকরণ বা তাপজারণ করে পাওয়া ধাতব অক্সাইডকে বিজারিত করলে ধাতু পাওয়া যায়। এই বিজারণ ডিফারেন্ট প্রসেসে করা হয়। বিজারণ বলতে মূলত ইলেকট্রন গ্রহণ করাকে বোঝায়। বিজারণ কোন পদ্ধতিতে হবে তা ডিপেন্ড করে ধাতুর সক্রিয়তা সিরিজে তাদের অবস্থানের উপর। এ ছকটি হল ধাতুর সক্রিয়তা সিরিজ। কোন ধাতু রাসায়নিক বিক্রিয়ায় কতটুকু সক্রিয় তার উপর এই সিরিজটি করা হয়েছে। এখানে খেয়াল করো, বেশি সক্রিয় ধাতুসমূহ সক্রিয়তা সিরিজের ওপরের দিকে যাদের অবস্থান তাদের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ করা হয়। আবার মধ্যম মানের সক্রিয় ধাতুসমূহ যাদের অবস্থান সক্রিয়তা সিরিজের মাঝে তাদের কার্বন বিজারণ প্রক্রিয়ায় বিজারণ করা হয়। আর কম সক্রিয় ধাতুসমূহ যাদের অবস্থান সিরিজের নিচের দিকে তাদের স্ববিজারণ পদ্ধতিতে বিজারণ করা হয়। প্রায় অসক্রিয় ধাতু যাদের অবস্থান সক্রিয়তা সিরিজের একেবারে নিচে তাদের বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। এবার তাহলে চলো একে একে সবগুলো বিজারণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তুমি জেনেছ যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সক্রিয়তা সিরিজে ওপরে অবস্থিত অধিক সক্রিয় ধাতুগুলোর বিজারণ হয়। এ পর্যায়ে চলো অ্যালুমিনিয়ামের অক্সাইড থেকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা যায়। এই পদ্ধতিতে প্রথমে কঠিন অ্যালুমিনিয়াম অক্সাইডকে গলিয়ে তরল করা হয়। অ্যালুমিনিয়াম অক্সাইড 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। এত বেশি তাপমাত্রা তৈরি করা টাফ। যদি অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে ক্রায়োলাইট যোগ করা হয় তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড 800 ডিগ্রি সেলসিয়াস থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে অ্যালুমিনিয়াম 3+ আয়ন এবং অক্সিজেন 2- আয়ন থাকে। ক্রায়োলাইট হল অ্যালুমিনিয়ামের আকরিক। গ্রাফাইট কার্বনের আস্তরণযুক্ত একটি স্টিলের পাত্রে গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্রায়োলাইটের দ্রবণ নেওয়া হয়। এর মধ্যে কয়েকটি কার্বন দণ্ড এমনভাবে প্রবেশ করানো হয় যেন এটি স্টিলের পাত্রকে স্পর্শ না করে। এবার একটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে স্টিলের পাত্রকে যুক্ত করা হয়, আর কার্বন দণ্ডগুলোকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয় এবং বিদ্যুৎ প্রবাহের সাথে সাথে তড়িৎ বিশ্লেষণ শুরু হয়ে যায়। তড়িৎ বিশ্লেষণের সময় অক্সিজেন আয়ন অ্যানোডের কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে, আর দ্রবণে থাকা অ্যালুমিনিয়াম 3+ আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে
অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়। চলো এখন আমরা মধ্যম সক্রিয় ধাতুগুলোর বিজারণ অর্থাৎ কার্বন বিজারণ পদ্ধতি সম্পর্কে জেনে নিই। কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতব অক্সাইডের সাথে কার্বনকে উত্তপ্ত করে ধাতু নিষ্কাশন করা হয়। যেমন এই ধাতব অক্সাইডগুলো থেকে কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক, আয়রন, লেড, কপার ধাতু নিষ্কাশন করা হয়। আর সক্রিয়তা সিরিজে নিচের দিকের কম সক্রিয় ধাতুগুলোর অক্সাইডের ক্ষেত্রে কোনো বিজারক যোগ না করে শুধু তাপ দিয়ে বিজারণ ঘটানো হয়। এই প্রসেসকে স্ববিজারণ বলে। যেমন মার্কারির আকরিককে অক্সিজেনের উপস্থিতিতে তাপ দিলে কোনো বিজারণ ছাড়াই কার্বন বিজারণের মাধ্যমে মার্কারি ধাতু নিষ্কাশিত হয়। তাহলে আজ এই পর্যন্তই। আজকের পর্বে তুমি ঘনীকৃত আকরিকের ভস্মীকরণ এবং তাপ জারণ করে ধাতুর অক্সাইডে পরিণত করার প্রসেস এবং ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর সম্পর্কে জেনেছ। এই নিষ্কাশিত ধাতুগুলোর বিশুদ্ধকরণ সম্পর্কে তুমি পরবর্তী পর্বে বিস্তারিত জানবে। দেখা হবে সে পর্বে। গত পর্বে তুমি আকরিকের ভস্মীকরণ এবং ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর সম্পর্কে জেনেছ। আজকের পর্বে তুমি ধাতুর বিশুদ্ধীকরণ এবং সংকর ধাতু সম্পর্কে জানবে। আমরা গোল্ডের জুয়েলারির সাথে সবাই পরিচিত, কিন্তু তুমি কি জানো আমরা যেই গোল্ড ইউজ করে থাকি তা কিন্তু র গোল্ড না। আকরিক থেকে গোল্ড তুলে আনার পর এর সাথে অন্যান্য ধাতুও থাকে। এই অধ্যায়ের আগের পর্বগুলোতে তুমি আকরিক থেকে ধাতু সংগ্রহ সম্পর্কে জেনেছ। আকরিক থেকে ধাতু সংগ্রহ করার লাস্ট স্টেপ হলো ধাতুর বিশুদ্ধীকরণ। আকরিক থেকে ধাতু নিষ্কাশনের পর খনিজ মল বা অপদ্রব্য পাওয়া যায়। ধাতু থেকে এই অপদ্রব্য দূর করার জন্য বিগালক ব্যবহার করা হয়। আকরিকের গলনাঙ্ক কমানোর জন্য বিগালক ব্যবহার করা হয়। খনিজ মলের উপর ডিপেন্ড করে এই দুই প্রকার বিগালক পাওয়া যায়। খনিজ মল ক্ষারকীয় হলে অ্যাসিডিক বিগালক যোগ করা হয়, আবার খনিজ মল অ্যাসিডিক হলে ক্ষারকীয় বিগালক যোগ করা হয়। এই বিগালক এবং খনিজ মল একসাথে মিলে ধাতু মল তৈরি করে। এই ধাতু মল গলিত ধাতুতে মিশতে পারে না। এই গলিত ধাতুর মিশ্রণের উপর থেকে ধাতু মলকে আলাদা করা হলেও এই প্রসেসের মাধ্যমে পাওয়া ধাতু বিশুদ্ধ থাকে না। এই অবিশুদ্ধ ধাতুকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিশুদ্ধ করা হয়। চলো এখন আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে ধাতুর বিশুদ্ধীকরণ সম্পর্কে জেনে নেই। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি মানেই হলো সেখানে একটি অ্যানোড দণ্ড এবং একটি ক্যাথোড দণ্ড থাকবে। অ্যানোড হলো ধনাত্মক তড়িৎদ্বার যেখানে জারণ হয়, আর ক্যাথোড হলো ঋণাত্মক তড়িৎদ্বার যেখানে বিজারণ হয়। চলো এখন তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কপার ধাতুর বিশুদ্ধীকরণ কিভাবে করা হয় তা জেনে নেই। কপার ধাতু 98% বিশুদ্ধ থাকে। একে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে 99.9% বিশুদ্ধ কপার ধাতুতে পরিণত করা হয়, যা ইলেকট্রোলাইটিক কপার নামে পরিচিত। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুর বিশুদ্ধীকরণে অবিশুদ্ধ ধাতুকে অ্যানোড এবং বিশুদ্ধ ধাতুকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। এখানে অবিশুদ্ধ কপার দণ্ডটি হলো অ্যানোড এবং বিশুদ্ধ কপার দণ্ডটি হলো ক্যাথোড। এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কপার সালফেটের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। ক্যাথোড ও অ্যানোডকে একটি ব্যাটারির সাথে কানেক্ট করা হয়। বিশুদ্ধ কপার দণ্ডটি ব্যাটারির নেগেটিভ সাইড অর্থাৎ ক্যাথোড এবং অবিশুদ্ধ কপার দণ্ডটি অর্থাৎ অ্যানোড ব্যাটারির পজিটিভ সাইডের সাথে কানেক্ট করা হয়। এবার ব্যাটারির সাহায্যে দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহ দিতে হবে। এরপর দেখতে পাবে কপার সালফেট দ্রবণের কপার আয়ন ও সালফেট আয়ন আলাদা হয়ে যাচ্ছে।
দেখতে পাবে অবিশুদ্ধ কপার দণ্ড অর্থাৎ অ্যানোড থেকে কপার আয়ন দুটি ইলেকট্রন ছেড়ে কপার 2+ আয়ন হিসাবে দ্রবণে মিশে যাচ্ছে। এখন এই কপার 2+ আয়ন ক্যাথোডের দিকে যাবে এবং ক্যাথোডে গিয়ে দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু তৈরি করবে। এভাবে বিশুদ্ধ কপার ধাতুগুলো ক্যাথোডে জমতে থাকবে, ফলে ক্যাথোড মোটা হতে থাকবে এবং অ্যানোড চিকন হতে থাকবে। এভাবেই কপার ধাতুকে 99.9% বিশুদ্ধ কপারে পরিণত করা হয়। এই ক্ষেত্রে অ্যানোড ইলেকট্রন ছেড়ে দেয় এর জারণ হচ্ছে, আর ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করায় এর বিজারণ হচ্ছে। আশা করি তুমি এ পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে চলো এখন আমরা সংকর ধাতু সম্পর্কে জেনে নেই। অনেকগুলো ধাতুকে একত্রে গলানোর পর গলিত মিশ্রণকে ঠান্ডা করলে যে ধাতু মিশ্রণ পাওয়া যায় তাকে সংকর ধাতু বলে। আগের দিনে বিভিন্ন সময়কালে বিভিন্ন ধরনের সংকর ধাতু আবিষ্কৃত হয়েছে। খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 3000 পর্যন্ত সময়কালকে তাম্র যুগ বলা হয়, কারণ এই সময়ে তামা দিয়ে মানুষ গয়না, হাতিয়ার এবং যন্ত্রপাতি তৈরি করত। কিন্তু তামা নরম ধাতু হওয়ায় এই ধাতু দিয়ে যে হাতিয়ার এবং যন্ত্রপাতি তৈরি করা হতো তা বেশি দিন টিকত না। তাই প্রাচীনকালেই মানুষ গলিত কপারের সাথে গলিত টিন মিশিয়ে মিশ্রণকে ঠান্ডা করে ব্রোঞ্জ তৈরি করেছিল। তাহলে ব্রোঞ্জ হলো একটি সংকর ধাতু যেখানে দুটি ধাতুর মিশ্রণ আছে। খ্রিস্টপূর্ব 3000 থেকে 1000 পর্যন্ত সময়কালকে বলা হয় ব্রোঞ্জ যুগ। এই সময় ব্রোঞ্জ দ্বারা বিভিন্ন অস্ত্র এবং যন্ত্রপাতি তৈরি করা হতো। তারপর লোহা এবং কার্বন মিশিয়ে স্টিল নামক সংকর ধাতু তৈরি করা হয়। স্টিল দিয়ে রেলের চাকা, রেল লাইন, জাহাজ, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি তৈরি করা হয়। আবার গলিত কপার এবং গলিত জিঙ্ক একত্রে মিশিয়ে পিতল তৈরি হয়। বৈদ্যুতিক সুইচ, পাতিল ইত্যাদি তৈরিতে পিতল ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও লোহার মিশ্রণে ডুরালমিন নামক সংকর ধাতু তৈরি করা হয়। এটি উড়োজাহাজের বডি তৈরি করতে ব্যবহৃত হয়। তুমি এতক্ষণ জানলে বিভিন্ন ধাতু একত্রে মিশিয়ে সংকর ধাতু তৈরি করা হয়। এই সংকর ধাতু তৈরিতে সকল ধাতুকে সমান পরিমাণে মেশানো হয় না। সংকর ধাতুতে একটি প্রধান ধাতুর সাথে একাধিক ধাতু বা অধাতু মিশ্রিত থাকে। স্ক্রিন পজ করে এদের পরিমাণ ও ব্যবহার দেখে নাও। আজকে এ পর্যন্তই। আজকের পর্বে তুমি ধাতুর বিশুদ্ধকরণ এবং সংকর ধাতু সম্পর্কে জেনেছ। আগামী পর্বে তুমি ধাতু ক্ষয় হওয়ার লক্ষণ, কারণ ও প্রতিকার সম্পর্কে জানবে। তোমার রুমে নিশ্চয়ই জামা কাপড় রাখার জন্য আলমারি আছে এবং জানালা ও বারান্দাও আছে। এই আলমারি, জানালা ও বারান্দার গ্রিল লোহা দিয়ে বানানো। আবার তুমি যে ঘড়ি ব্যবহার করছো সেটাও কিন্তু লোহা দিয়ে তৈরি। তোমার মনে কি কখনো প্রশ্ন এসেছে যে আলমারি বা গ্রিলে রং করা হলেও ঘড়িতে কেন রং করা হয় না? চলো আজ এই সম্পর্কেই জেনে নেই। গত পর্বে তুমি ধাতুর বিশুদ্ধীকরণ এবং সংকর ধাতু সম্পর্কে জেনেছ। আজকের পর্বে তুমি ধাতু ও সংকর ধাতু এবং ধাতুর পুনঃপ্রক্রিয়াজাতকরণ সম্পর্কে বিস্তারিত জানবে। অনেকদিন ধরে বারান্দার গ্রিল রং করা না হলে তার উপর একটা বাদামি বর্ণের আবরণ পড়ে। ঠিক তেমনি আলমারি যদি বেশ কিছুদিন রং না করে রেখে দাও তাহলে এর উপরও একটি বাদামি আস্তরণ পড়বে। এই বাদামি আস্তরণ হলো লোহার ক্ষয় হবার লক্ষণ। এই বাদামি আস্তরণ মরিচা নামেও পরিচিত।
লোহা ক্ষয়ের কারণে লালচে বাদামি বর্ণের মরিচাকে ড্রাই ফেরিক অক্সাইড বলে। লোহার উপর মরিচা পড়ার বিক্রিয়া স্লোলি এবং অনেকগুলো স্টেপে হয়। এর মধ্যে একটি স্টেপ হলো জারণ এবং অপরটি হলো বিজারণ। এজন্য লোহায় মরিচা পড়ার বিক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। লোহায় মরিচা পড়ার জন্য বাতাসের অক্সিজেন এবং পানির প্রয়োজন হয়। বায়ুমণ্ডলের পানি কিছুটা বিয়োজিত হয়ে H+ ও OH- তৈরি করে। লোহা এই H+ এর সংস্পর্শে এসে ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe2+ এ পরিণত হয়। এখানে ইলেকট্রন ছেড়ে দেয়ায় জারণ বিক্রিয়া হয়। Fe এর ছেড়ে দেওয়া ইলেকট্রন O2 এবং H+ গ্রহণ করে পানি তৈরি করেছে। এখন এই Fe2+, H+ এবং O2 বিক্রিয়া করে Fe3+ ও পানি তৈরি করে। এরপর Fe3+ OH এর সাথে বিক্রিয়া করে ফেরিক হাইড্রক্সাইড তৈরি করে। এই ফেরিক হাইড্রক্সাইড পরিবর্তিত হয়ে 3 অণু পানি সহ ফেরিক অক্সাইড তৈরি করে, যা হলো মরিচা। কোনো ধাতু ইলেকট্রন ছেড়ে দেয় এবং বায়ুমণ্ডলের কোনো উপাদান সেই ইলেকট্রন গ্রহণ করে নতুন যৌগ তৈরি করে। এভাবে আস্তে আস্তে ধাতু ক্ষয় হতে থাকে। তেমনিভাবে লোহার মতো বিশুদ্ধ কপার বা পিতলের তৈরি জিনিসপত্র অনেকদিন বাতাসে থাকার ফলে এদের উপর কালো বা বাদামি বা সবুজ বর্ণের একটি আস্তরণ পড়ে। এই আস্তরণকে তাম্রমল বলা হয়। আবার বিভিন্ন ধরনের তাম্রমলে বিভিন্ন ধরনের পদার্থ থাকে, যেমন কোনো তাম্রমলে কিউপ্রাস সালফাইড উপস্থিত থাকে। এখন ধাতুর এই ক্ষয় রোধ করার জন্য বিভিন্ন প্রসেস আছে। তাহলে চলো সেগুলো জেনে নেই। তোমরা ভিডিওর শুরুতে দেখেছো যে আলমারিতে রং করা হয় কিন্তু ঘড়িতে রং করা হয় না। এর কারণ হচ্ছে আলমারির লোহা যাতে বাতাসের সংস্পর্শে না আসে, এর জন্য রং করা হয়, আর ঘড়িতে ইলেকট্রোপ্লেটিং করা হয়। ধাতু বা সংকর ধাতু যাতে বাতাসের অক্সিজেন এবং পানির সংস্পর্শে এসে ক্ষয়প্রাপ্ত না হয়, এজন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। কিছুদিন পর পর রং করার মাধ্যমে জানালার গ্রিল অথবা আলমারি বাতাসের অক্সিজেন আর পানির সংস্পর্শে আসতে পারে না। এই অধ্যায়ের শুরুতে তুমি ধাতুর সক্রিয়তার এই সিরিজটি সম্পর্কে ধারণা পেয়েছ। সিরিজের কম সক্রিয় ধাতু সাধারণত বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, কিন্তু বেশি সক্রিয় ধাতু বাতাসের অক্সিজেন ও পানির সাথে দ্রুত বিক্রিয়া করে এবং খুব সহজেই ক্ষয় হয়। ধাতুর ক্ষয় হওয়া থেকে রক্ষা করার জন্য বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেয়া হয়, আর এই বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দুইভাবে দেয়া হয়। তা হলো ইলেকট্রোপ্লেটিং ও গ্যালভানাইজিং। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দেওয়ার প্রসেসকে ইলেকট্রোপ্লেটিং বলে। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইলেকট্রোপ্লেটিং এর ব্যবহার রয়েছে, যেমন গাড়ির চাকায় ক্রোমিয়াম প্লেটিং, ঘড়িতে গোল্ড প্লেটিং, ট্রাফিক সিগন্যালের পোলে জিঙ্ক প্লেটিং, খাবারের প্যাকেজিংয়ে টিন প্লেটিং, উড়োজাহাজে টাইটেনিয়াম প্লেটিং। এই ক্ষেত্রে যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এবং যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে তাকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। এরপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে ইলেকট্রোপ্লেটিং করা হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা লোহার উপর কপার ধাতুর প্রলেপ দেয়া দেখব। লোহার উপর কপার ধাতুর প্রলেপ দেওয়ার জন্য কপার সালফেটের দ্রবণ নেওয়া হয়। লোহা হিসেবে আমরা ঘড়ির চেইনের ইলেকট্রোপ্লেটিং দেখব। কপার দণ্ডকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এবং ঘড়ির চেইনকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে। দ্রবণে তড়িৎ প্রবাহিত করলে কপার আয়ন ও সালফেট আয়ন আলাদা হয়ে যাবে। তড়িৎ প্রবাহকালে কপার দণ্ডের কপার দুইটি ইলেকট্রন ত্যাগ করে কপার আয়ন হিসেবে দ্রবণে চলে যায়। এখানে ইলেকট্রন ছেড়ে দেয়ায় জারণ বিক্রিয়া হচ্ছে। এবার এই কপার 2+ দ্রবণের মধ্য দিয়ে আয়রন দণ্ড থেকে দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয় এবং আয়রন দণ্ডের উপর লেগে যায়।
এখানে ইলেকট্রন গ্রহণ করায় বিজারণ বিক্রিয়া হচ্ছে। আর যে কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেয়াকে গ্যালভানাইজিং বলে। পৃথিবীতে প্রতিটি মৌলিক পদার্থ বা ধাতুর পরিমাণ নির্দিষ্ট। কোনো ধাতুর তৈরি জিনিসপত্র ব্যবহারের পর সেটা ফেলে না দিয়ে সংগ্রহ করে আবার ব্যবহার করাকে ধাতুর রিসাইক্লিং বলে। আমেরিকায় যে কপার ব্যবহৃত হয় সেই কপারের প্রায় 21% কপার রিসাইক্লিং এর মাধ্যমে তৈরি করে। ইউরোপে যে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় সেই অ্যালুমিনিয়ামের 60% অ্যালুমিনিয়াম রিসাইক্লিং এর মাধ্যমে তৈরি হয়। আজ তাহলে এ পর্যন্তই। আজকে তুমি ধাতু ক্ষয় হওয়ার লক্ষণ, কারণ ও এর প্রতিকার এবং ধাতুর রিসাইক্লিং সম্পর্কে জেনেছ। আগামী পর্বে তুমি খনিজ অধাতু সালফিউরিক অ্যাসিড সম্পর্কে জানবে। সে পর্যন্ত ভালো থেকো। চুলা জ্বালাতে আমরা ম্যাচের কাঠি ব্যবহার করে থাকি, কিন্তু কখনো কি চিন্তা করেছ ম্যাচের কাঠির মাথার এই কালো অংশ কি দিয়ে তৈরি? এই কালো অংশটি হলো সালফার, যা আগুন জ্বলতে সাহায্য করে। আর সালফার হলো একটি খনিজ অধাতু। এটি হলুদ রঙের হয়ে থাকে। গত পর্বে তুমি ধাতুর ক্ষয় হওয়ার লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জেনেছ। আজকের পর্বে তুমি খনিজ অধাতু সালফার সম্পর্কে জানবে। তুমি জানো যে খনি থেকে যে অধাতুগুলো পাই তাকেই খনিজ অধাতু বলে। মাটির অনেক নিচে সালফারের খনি থেকে সালফার সংগ্রহ করা হয়। খনি থেকে ফ্রাশ পদ্ধতিতে সালফারকে নিষ্কাশন করা হয়। সালফারের খনির মধ্যে একদিকে কেন্দ্র করা 3টি পাইপ প্রবেশ করানো হয়, যাকে ফ্লাশ পাইপ বলে। সালফারের গলনাঙ্কের চেয়ে বেশি অর্থাৎ 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সুপার হিটেড ওয়াটার বাইরের পাইপ দিয়ে ভিতরে প্রবেশ করানো হয়। 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 374 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে যে কোনো তাপমাত্রার পানিকে সুপার হিটেড ওয়াটার বলে। এই সুপারহিটেড ওয়াটারের তাপমাত্রায় কঠিন সালফার গলতে শুরু করে। 3টি পাইপের মধ্যে সবচেয়ে ভিতরের পাইপ দিয়ে 20 থেকে 22 বায়ুমণ্ডলীয় চাপের বাতাস প্রবেশ করানো হয়। গরম পানির তাপে এবং বাতাসের চাপে গলিত সালফার মাঝের পাইপ দিয়ে মাটির উপরে উঠে আসে এবং বাইরের পাত্রে জমা হয়। এই প্রসেসে 99% বিশুদ্ধ সালফার পাওয়া যায়। কিন্তু এই সালফার কি কি কাজে ব্যবহার হয় চলো তা জেনে নেই। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে সালফার ব্যবহার করা হয়। যেমন সালফিউরিক অ্যাসিড তৈরি করতে সালফার ব্যবহার করা হয়। আবার রাবারকে টেকসই করার জন্য এতে সালফার যোগ করা হয়। একে ভলকানাইজিং বলে। তাছাড়া বিভিন্ন মেডিসিন তৈরিতে সালফানাইড নামক সালফারের একটি যৌগ ব্যবহার করা হয় এবং এটি ব্যাকটেরিয়া ধ্বংস করতেও সাহায্য করে। চলো এখন সালফারের বিভিন্ন যৌগ সম্পর্কে জেনে নেই। খেয়াল করবে পেঁয়াজ কাটার সময় তোমার চোখ দিয়ে পানি পড়তে থাকে। পেঁয়াজে সালফারের প্রোপাইল যৌগ উপস্থিত থাকার জন্য এমনটি হয়ে থাকে। পেঁয়াজ কাটার সময় এ যৌগ ভেঙে সালফার ডাই অক্সাইড উৎপন্ন করে, যা চোখের পানির সংস্পর্শে এসে সালফিউরাস অ্যাসিডে পরিণত হয় এবং চোখ জ্বালাপোড়া করে। আর সালফার ডাই অক্সাইড হলো সালফারের একটি যৌগ। সালফার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড উৎপন্ন করে। সালফার ডাই অক্সাইড অনেক বিষাক্ত গ্যাস। এই গ্যাস নাক বা মুখের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করলে শরীরের ক্ষতি হয়। আচ্ছা, কখনো কি বৃষ্টির পানি গায়ে পড়লে তুমি শরীরে জ্বালাপোড়া অনুভব করেছো? যদি অনুভব করে থাকো তাহলে সেটা ছিল অ্যাসিড রেইন। কিন্তু এই অ্যাসিড রেইন কিভাবে তৈরি হয় চলো তা জেনে নেই। কয়লা বা তেলকে বাতাসে পোড়ালে এদের মধ্যে সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অনেক ঝাঁঝালো সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এই গ্যাস বায়ুমণ্ডলে চলে যায়।
যখন বৃষ্টি হয় তখন এই গ্যাস পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। একেই অ্যাসিড রেইন বলা হয়। সালফারের একটি যৌগ হলো সালফিউরিক অ্যাসিড। রাসায়নিক দ্রব্যের মধ্যে সালফিউরিক অ্যাসিড বেশি ব্যবহার করা হয় বলে একে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়। শিল্প কারখানায় কঠিন সালফার থেকে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। চলো এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। এই পদ্ধতিতে প্রথমে একটি চুল্লিতে সালফার এবং শুষ্ক বায়ু, অর্থাৎ যে বায়ুতে জলীয় বাষ্প থাকে না এমন বাতাস প্রবেশ করানো হয়। তখন সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড উৎপন্ন করে। এই সালফার ডাই অক্সাইড গ্যাসের সাথে কিছু অক্সিজেন গ্যাস অপর একটি চুল্লিতে পাঠানো হয়। চুল্লিতে উচ্চ তাপমাত্রায় প্রভাবকের উপস্থিতিতে সালফার ডাই অক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করে। উৎপন্ন সালফার ট্রাই অক্সাইড পানির সংস্পর্শে এসে বাষ্পীয় সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। এই বাষ্পীয় অ্যাসিডকে ঘনীভূত করে তরল সালফিউরিক অ্যাসিডে পরিণত করা কঠিন। এজন্য সালফার ট্রাইঅক্সাইডকে প্রথমে গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে শোষণ করিয়ে ধোঁয়াযুক্ত সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। ধোঁয়াযুক্ত এই সালফিউরিক অ্যাসিডকে অলিয়াম বলে। এই অলিয়াম পানির সাথে বিক্রিয়া করে তরল সালফিউরিক অ্যাসিড তৈরি করে। কোনো ক্ষারের সাথে হালকা বা গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। একে সালফিউরিক অ্যাসিডের অ্যাসিড ধর্ম বলে। যেমন সালফিউরিক অ্যাসিড ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট লবণ এবং পানি উৎপন্ন করে। সালফিউরিক অ্যাসিডের মধ্যে অনেক বেশি পানি থাকলে তাকে লঘু সালফিউরিক অ্যাসিড বলে। এর জারণ ধর্ম নেই। কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিডে পানি কম থাকে, এর জারণ ধর্ম আছে। যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিড কপারকে জারিত করে কপার সালফেটে পরিণত করে এবং নিজে বিজারিত হয়ে সালফার ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। চলো এখন জেনে নেই সালফিউরিক অ্যাসিডের নিরুদন ধর্ম সম্পর্কে। নিরুদক হলো যে পদার্থ কোনো যৌগ থেকে পানি শোষণ করতে সাহায্য করে, আর এই পানি শোষণ করার ধর্মকে নিরুদন ধর্ম বলে। গাঢ় সালফিউরিক অ্যাসিড চিনি থেকে পানি শোষণ করে, এজন্য গাঢ় সালফিউরিক অ্যাসিডকে নিরুদক বলে। তাহলে এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের পর্বে তুমি খনিজ অধাতু সালফারের ব্যবহার, এর বিভিন্ন যৌগ এবং তাদের ধর্ম সম্পর্কে জেনেছ। আগামী পর্বে তুমি একাদশ অধ্যায়ে খনিজ সম্পদ জীবাশ্ম নিয়ে জানবে। সে পর্যন্ত ভালো থেকো।